হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আগের দিনের যে ভিডিওটা ছিল সেখানে আমরা পর্ষদের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারে পেজ নাম্বার 378 এ 1, 2, 3 এই তিনটে কোশ্চেন সলভ করেছিলাম। তো আজকে 4-এর যে এসএকিউ গুলো আছে সেগুলো আজকে সলভ করব। তো 1 নাম্বারটা কি বলা আছে দেখে নিতে হলে। 1 নাম্বারটা কি বলা আছে যে চক্রবৃদ্ধি সুদে 6000 টাকা 5 বছরের সুদে মূল্যে দ্বিগুণ হয়। তার মানে কি এখানে আসলটা দেওয়া আছে 6000 আর সময়টা কিন্তু বলা আছে 5 বছর। এখানটায় কিন্তু সুদের হারটা প্রথম ক্ষেত্রে বলা নেই, তাহলে ধরি সুদের হার 8%। তাহলে ধরি সুদের হার 8% সমান সমান 8%। বাদ বাকি যেহেতু সবই দেওয়া আছে তাহলে আসল পি দেওয়া আছে কত, আসল পি দেওয়া আছে 6000 টাকা। আর কি সময় বলা আছে 5 বছর, তাহলে সময় টি সমান সমান 5 বছর। তাহলে এই দুটো দেওয়া আছে। এবার কি বলা আছে সুদে মূলে দ্বিগুণ হয় এই 5 বছরে। তাহলে প্রশ্নানুসারে দ্বিগুণ হওয়া মানে কি 6000 টাকা ছিল সেটা তাহলে দ্বিগুণ হওয়া মানে 12000 টাকা হয়ে গেল। কারণ আমরা চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা জানি ওটা কিন্তু শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ না, ওটা সময় চক্রবৃদ্ধি। তাহলে ফর্মুলাটা কি ছিল, সময় চক্রবৃদ্ধি সমান সমান p ব্র্যাকেটে 1 প্লাস r/100 টু দি পাওয়ার t, এটা ছিল ফর্মুলা। তো কি বলা আছে দ্বিগুণ হয়, তার মানে 6000 টাকা কি 12000 টাকা হয়ে যায়। তাহলে এখানটা লিখছি কি 12000 টাকা, আর এখানে 6000। যেহেতু r এর মান দেওয়া নেই 1 প্লাস r/100 টু দি পাওয়ার t বলা আছে 5, এইটুকুনি দেওয়া আছে। তাহলে এদিক থেকে 0 0 0, এখান থেকে 0 0 0 কেটে দিলাম, 6 কে 12 দিয়ে কাটলে 2 হয়ে গেল। কি পড়ে থাকছে 1 প্লাস r/100 টু দি পাওয়ার 5, এটার মান কত 2 পড়ে থাকছে। এই অবধি থাক। কি বলা আছে 20 বছরের সুদে মূলে কত গুণ হবে। তাহলে 20 বছরে বের করি। আবার 1 প্লাস r/100 টু দি পাওয়ার 20, এটা বের করতে বলেছে। তাহলে পিটা বসিয়ে দিই, পি এর মান ছিল 6000 গুণন এখানটা দেখো 20 মান তো জানা নেই কিন্তু 5 এর মান জানা আছে। তাহলে 20 কে কি লেখা যায় 5 into 4 লেখা যায়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। এটা তার মানে কত হয়ে গেল 6000 তো আসল ছিল, তাহলে এই টাকাটা হয়ে গেল কত 6000 into 16, তার মানে এটা হয়ে গেল কত 16 গুণ। তাহলে আমরা কি লিখতে পারি যে 20 বছরে অ্যানসার 20 বছরে 16 গুণ হবে। তাহলে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, প্রথমে কিছুটা দেওয়া আছে আর সেকেন্ড পার্টটা থেকে কিন্তু অ্যান্সার আসছে। তাহলে এখানটায় 20 বছরে 16 গুণ হবে। 2 নাম্বার কোশ্চেনটা কি বলা আছে দেখো, বলেছে কি এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত। আমরা কি জানি বলতো লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হয়। তো এখানটায় মোট লাভটা দেওয়া আছে কত 1050 টাকা, আর বলা আছে এর লাভের পরিমাণ দেওয়া আছে 630 টাকা। তাহলে এই দুটো যদি বিয়োগ করা হয় তাহলে বি এর লাভের পরিমাণটা পাওয়া যাবে। তাহলে এটা আগে বের করি। তাহলে কি মোট লাভ কত বলা আছে 1050 টাকা, আর এ কত লাভ 630 টাকা। তাহলে এ এর লাভ 630 টাকা। তাহলে মোট লাভ থেকে, যেহেতু এখানে এ আর বি দুজনেই আছে এর মধ্যে আর কেউ নেই, তাহলে মোট থেকে যদি এ কে বিয়োগ দিই তাহলে বি এর লাভটা পেয়ে যাব। তাহলে বি এর লাভ তাহলে কত বিয়োগ করে দাও, তাহলে 20 420 টাকা। তাহলে লাভটা পেয়ে গেলাম। এবার কি তাহলে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত একই যেহেতু হয় তাহলে অনুপাতটা বের করে নিই। অনুপাত তাহলে এর হচ্ছে 630 ইস্টু 420, 0 0 কাটো 7 দিয়ে কাটো, এখানে 9, 7 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটি তাহলে 3, এখানে 2, তাহলে কত হয়ে গেল 3:2। কি বলা আছে এর মূলধন 900 টাকা হলে বি এর মূলধন কত। তার মানে এই যে 3টা এটা 900 কে রিপ্রেজেন্ট করছে, তাহলে 2 কত এটা হচ্ছে চেয়েছে। তাহলে কি লিখবো বি এর মূলধন কত, তাহলে বি এর মূলধন তাহলে কি এইভাবে বের করি আমরা যে 900
x সমান সমান 3:2, তাহলে 900/x সমান সমান 3/2। তাহলে কোনাগুনি গুণ করে দিই, 3x সমান সমান 2 গুণন 900, তাহলে x সমান সমান 2 গুণন 900, নিচে হয়ে গেল 3 দিয়ে কাটো, তাহলে এখানে 300, তাহলে কত হয়ে গেল 600 টাকা। তাহলে বি এর মূলধনের পরিমাণ 600 টাকা। ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুবই সোজা, শুধুমাত্র একটু ঘুরিয়ে দিয়েছে, মূলধনের অনুপাতটা ডিরেক্টলি না বলে দিয়ে লাভের পরিমাণটা এখানটায় বলে দিয়েছে। এইরকম কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কিন্তু বীজগণিতের অঙ্ক। বীজগণিতের অঙ্ক কিন্তু সবসময় একটু ট্রিকি থাকে, মানে একটু ঘোরানো থাকে, কিন্তু পাটিগণিতের থেকে কিন্তু বীজগণিত অনেক ইজি। শুধু একটু বুঝতে হবে কি দেওয়া আছে আর কি চাইছে। তো দেখো এখানটায় কি ফার্স্টের যে ইকুয়েশনটা, এটা x স্কয়ার আর y এর ইকুয়েশন, সেকেন্ডটা y স্কয়ার আর z এর ইকুয়েশন, আর থার্ডটা z স্কয়ার আর x এর ইকুয়েশন। এখানটায় কিন্তু একটা স্কয়ার টার্ম আর একটা পাওয়ার 1 টার্ম, তো এখানটায় কিন্তু কোনোটাকেই সলভ করা পসিবলই না। তো এইরকম কেস থাকলে কি সব থেকে ইজি যেটা ওয়ে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেটাকে সবগুলোকে যোগ করে দাও, কিছু না কিছু রেজাল্ট পাওয়াই যাবে। তো যেহেতু এখানে সলিউশন করা পসিবল না ইন্ডিভিজুয়ালি, তো সবগুলোকে ফার্স্টে যোগ করে দিই, তারপরে দেখি কি করা যায়। তো যোগ করে দিচ্ছি এটা, তাহলে কি x স্কয়ার প্লাস 6y, y স্কয়ার প্লাস 4z প্লাস z স্কয়ার প্লাস 2x, আর এই সাইডে কত থাকছে -70 প্লাস 1 প্লাস 2, এই অবধি থাকলো। এবার দেখো সলভ ম্যাক্সিমাম কি করা যেতে পারে, যেটাকে যেহেতু x স্কয়ার আছে আর 2x আছে, এইদিকে আমরা চাইলে কি এটাকে হোল স্কয়ার ফর্মে আনতে পারি। তো হোল স্কয়ার ফর্মে আনারই চেষ্টা করি। তাহলে দেখো x স্কয়ারের পাশে x টাকে লিখছি, তাহলে x স্কয়ার কত আছে 2x, তাহলে 2x লিখলাম, y স্কয়ার প্লাস 6y, আর এখানে z স্কয়ার প্লাস 4z, আর এই সাইডে কত হয়েছে -17 প্লাস 3, তাহলে হয়ে গেল কত -40। এইবার এটাকে স্কয়ারে লেখার চেষ্টা করি। তো দেখো এখানটায় x স্কয়ার, যেহেতু অঙ্কে আমার কাছে x এক্সট্রা নেই, তো আমি চেষ্টা করবো কি আর x এক্সট্রা না নিয়ে আসার। যেহেতু এখানে একটা 14 এক্সট্রা আছে, তো এই দিকটাকে ব্যালেন্স করার চেষ্টা করবো সংখ্যা দিয়ে, x y z ছাড়া। তো দেখো এখানে 2x আছে, এটাকে লেখা যাবে 2 into x into 1, তার মানে 2, এটা যদি আমি a বলি, এটাকে যদি b বলি, তাহলে b স্কয়ার আনলে কি আমি a প্লাস b হোল স্কয়ার বানাতেই পারবো। তো এখানটা আমি 1 স্কয়ার অ্যাড করে দিচ্ছি, তাতে কি হয়ে গেল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে x প্লাস 1 এর হোল স্কয়ার কিন্তু এখানে লেখা যাবে। পরেরটাকেও সেম করি, তাহলে y স্কয়ার প্লাস 2y, যেহেতু 6 আছে 2 লিখে দিয়েছি, তাহলে এখানে একটা 3, একই রকম ভাবে 3 এর স্কয়ার, আর এখানে z স্কয়ার প্লাস 2z, 4 যেহেতু আছে তো একটা 2 এক্সট্রা, তাহলে হয়ে গেল কত 2 এর স্কয়ার, এদিকে -40, আর দেখো 1 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 2 এর স্কয়ার, এগুলো এক্সট্রা লিখেছি, তাহলে ওইদিকেও প্লাস করতে হবে, তবে অ্যাডজাস্ট হবে। তাহলে এটা 1, 3 এর স্কয়ার বলতে 9, আর এখানে 2 এর স্কয়ার বলতে 4, তাহলে 9 আর 1 10 আর 4 হয়ে গেল কত 14। তাহলে দেখো এদিকে +40 লিখে দিলাম, তাহলে কি দুদিকে ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকলো। এবার দেখো +14 -14 কেটে গিয়ে ওই সাইডে 0, তাহলে এই সাইডে কি পড়ে থাকছে x প্লাস 1 এর হোল স্কয়ার, y প্লাস 3 এর হোল স্কয়ার, আর কি z প্লাস 2 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এবার দেখো আমরা কিন্তু নেগেটিভ নাম্বারও পড়েছি, পজিটিভ নাম্বারও পড়েছি, মানে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা পড়েছি। আমরা দেখো এখানে দেখলাম কি -14 আর +14 প্লাস মাইনাস হয়ে 0 হলো, কিন্তু এরকম কি কোনো সংখ্যা হয় তিনটেই ধনাত্মক সংখ্যা আবার তাদের যোগফলও 0? সাপোজ ধরো কোনো সংখ্যা যদি এরকম হয়, সবথেকে ছোট ধনাত্মক সংখ্যা যদি নাও যে 0.0001, কখনো কি তিনটের যোগফল 0 হবে? কখনোই পসিবল না। তো এরকম স্কোয়ারের যোগফল যদি 0 হয়ে যায়, তাহলে অবশ্যই এটাও 0, এটাও 0, এটাও 0, তিনটে 0 যোগ করেই 0 আসবে, তাছাড়া কিন্তু 0 আসা পসিবলই নয়। তাহলে অতএব দিয়ে লিখবো কি x plus 1 is equal to 0, y plus 3 is equal to 0, আবার z plus 2 is equal to 0। তাহলে x is equal to হয়ে গেল কত -1, y is equal to হয়ে গেল -3, আর z is equal to হয়ে গেল -2। তাহলে x y z এর কিন্তু মান পেয়ে গেল। কার মান বের করতে বলেছে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে লিখি ওটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার
তাহলে -1 স্কোয়ার -3 স্কোয়ার আর -2 স্কোয়ার, 1 + 9 + 4, তাহলে হয়ে গেল কত 14 কিন্তু অ্যান্সার। অঙ্কটা কিন্তু একটু আলাদা, বইয়ের কিন্তু অঙ্ক এটা নয়, সুতরাং পর্ষদের যে পেপারগুলো আছে পেপারগুলো কিন্তু একটু ভালোভাবে সলভ করো, হয়তো এখান থেকেই পরীক্ষায় আসতে পারে, হয়তো এই কোশ্চেনটাই পরীক্ষায় আসতে পারে। তো এগুলো খুব কেয়ারফুলি সলভ করো, যাতে কি এই টাইপটা যখন করে নিচ্ছ এই টাইপের যে কোনো অঙ্ক আসলে কিন্তু যাতে তোমরা নামাতে পারো। চার নাম্বারটা দেখো কি বলা আছে, x² / by + cz, y² / cz + ax আর z² / ax + by = 2 হলে ওই রাশিটার মান কত। তো দেখো এখানটাও সেম ভাবে x y z একসাথে, y x z একসাথে, x y z একসাথে, তার মধ্যে একটা স্কোয়ার আর একটা টার্ম 1, তাহলে এখানটায় তো সলভ করা পসিবল না, = 2 যেহেতু দেওয়া আছে তাই এখান থেকে কিছুটা হলেও মান বের করা যাবে। তো ফার্স্ট এর দুটোকে যদি লেখা হয় তাহলে কি লিখবো, x² = 2 * by + cz, এটা থেকে কি লেখা যায়, y² = 2 * cz + ax, আর এটা কি লেখা যায়, z² = 2 * ax + by। তাহলে যেটুকুনি ডেটা ছিল সেইটুকুনি দিয়ে কিন্তু এইটুকুনি লেখা যায়। এবার কার মান বের করতে হবে সেটা লিখে নিই, তাহলে এখানে c/2c + z + b/2b + y, আর এখানটায় a/2a + x। তাহলে দেখো এখানটায় a b c এর মান তো নেই, সুতরাং a b c এর মান বসানো যাচ্ছে না। তার মান আছে x² y² z²। যদি কোনো মতনে x y z এর মান নেই, বসানোর কোনো প্রশ্ন নেই, তো এটাকে যদি z², এটাকে যদি y², এটাকে যদি x² করে নেওয়া যায় দেন মান বসানো যেতে পারে। তো কিভাবে করব, উপরে নিচে z গুণ করে দিয়ে এটাই z² চলে আসবে, এখানটায় উপরে নিচে y গুণ করে দিই, নিচে y² চলে আসবে, এখানে উপরে নিচে x গুণ করে দিই, তাহলে x² চলে আসবে। এরকম অঙ্ক কিন্তু বইয়েও আছে, সুতরাং এই জিনিসটা কিন্তু তোমাদের আশা করি সবার জানা। তো গুণ করে দিই, তাহলে কত হচ্ছে, উপরে cz, নিচে 2cz + z², এখানটায় কত হয়ে যাবে, by 2by + y², এখানটায় ax 2ax + x²। তাহলে এবার x² y² z² এর মানগুলো বসাই, তাহলে cz, z² এর মান ছিল কি 2ax + 2by, তাহলে 2cz + 2ax + 2by, এখানে প্লাস by, একই রকম ভাবে 2by, y² এর মান কত, 2cz + 2ax, তাহলে 2cz + 2ax, আর এখানটায় x² এর মান বসাও 2ax, x² বলে 2by + 2cz, তাহলে 2by + 2cz। দেখো এবার কি হলো, প্রত্যেকটার হর কিন্তু সেম হয়ে গেল, মানে সবগুলোর মধ্যে 2ax + 2by + 2cz আছে। তাহলে এখানটায় লসাগু করে নিই, তাহলে 2টাকে কমন নিয়ে নিচ্ছি, কি থাকছে ax + by + cz, উপরেও দেখো cz + by + ax, তাহলে এটা কিন্তু কেটে গেল, তাহলে কত করে থাকছে, হাফই হচ্ছে এর অ্যান্সার। বোঝা গেল অঙ্কটা। এবার 5 নাম্বারটা কি বলা আছে দেখি। 5 নম্বরে কি বলেছে যে 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র AB, বৃত্ত দুটির তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে AB কত। তাহলে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, মানে এখানে কি দেওয়া আছে, L দেওয়া আছে কত 12 সেন্টিমিটার, R1 মানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর R2 দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 2 সেন্টিমিটার। বলা আছে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত, তার মানে AB কত দেওয়া আছে চাইছে এটা। তো দেখো এখানটায় কি জানি, এগুলো কি ডিরেক্টলি ফর্মুলা দিয়েই হয়ে যায়। তাহলে ফর্মুলাটা কি হয় এখানে, যে AB² = L² + R1 + R2 এর হোল স্কয়ার। তাহলে এখানটায় মানটা বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি চলে আসবে। তার মানে হয়ে গেল কত, 12² প্লাস এখানে 3 + 2 এর হোল স্কয়ার, তার মানে 12² 144, এখানে 3 + 2 এটার হোল স্কয়ার কি 5 স্কয়ার মানে 25, তাহলে হয়ে গেল কত, যোগ করলে 169। এটা কার মান, এটা হচ্ছে AB² এর মান।
কিন্তু আমার কাছে কিন্তু এবি স্কোয়ার চাইনি, কি চেয়েছে এবি এর মান কত। তাহলে এবি সমান সমান হয়ে যাবে কত, √169, √169 মানে 30 সেন্টিমিটার। তাহলে এবি এর মধ্যে দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। এইরকম তির্যক সাধারণ স্পর্শক যদি বলে তাহলে ডিরেক্টলি কিন্তু এই ফর্মুলা দিয়ে অঙ্ক করা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। 6 নম্বরটা কি বলা আছে দেখো, এ বি সি কেন্দ্রীয় তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তবে ছবিটা আঁকাই, তিনটা বৃত্ত পরস্পরকে বাইরের দিক দিয়ে স্পর্শ করেছে, তার মানে কি এইরকম ভাবে গেছে, এইভাবে স্পর্শ করেছে। তো বলা আছে এ বি, তাহলে কেন্দ্র বলা আছে কত, এটা বলা আছে এ, এটা বলা আছে বি, আর এটা বলা আছে কি সি। তো এখানটায় কি তিনটে বৃত্ত, এ বি বলা আছে এইটুকুনি বলা আছে যে 5 সেন্টিমিটার, তাহলে এইটা বলা আছে 5 সেন্টিমিটার, এই সি বলা আছে 6 সেন্টিমিটার, আর বি সি বলা আছে কত 7 সেন্টিমিটার। তাহলে বলা আছে কি, তবে এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে এইভাবে তো বের করা পসিবল হয়। তাহলে ধরে নিচ্ছি কি এই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ x, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ y, আর সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ z। তাহলে দেখো এটা x হওয়া মানে এটাও x হওয়া, এটা y মানে এটাও y, এটা z মানে এটাও z। তাহলে এ বি কি হয়ে যাচ্ছে, এ বি সমান সমান হয়ে যাচ্ছে কি x প্লাস y, আর x প্লাস y কত দেওয়া আছে 5 সেন্টিমিটার। তারপরে বিসি, বিসিটা কত হয়ে যাচ্ছে, বিসি হয়ে যাচ্ছে কি y প্লাস z, কারণ এইটুকুনি y এইটুকুনি z, আর বিসি কত দেওয়া আছে, বিসি বলা আছে 7 সেন্টিমিটার। তারপরে এটা হয়ে গেল কত 7 সেন্টিমিটার। আর কি এসি, এসি কি বলা আছে x প্লাস z, তাহলে দেখো এইটুকুনি হচ্ছে x আর এইটুকুনি z, এসির মান কত দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার। আমার কি দরকার, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত, অর্থাৎ কি x ইজ ইকুয়াল টু কত সেটা কিন্তু দরকার। এবার দেখো একই রকম ভাবে xy, yz, zx তিনটে এরকম থাকলে কি করি, একই রকম ভাবে তিনটেকে যোগ করে দিই। তাহলে যোগ করে দাও x প্লাস y, y প্লাস z, আর x প্লাস z, আর এই সাইডে কত হয়ে যাবে 5 যোগ 7 যোগ 6। তাহলে দেখো এখানে x ও দুবার আছে, y ও দুবার আছে, z ও দুবার আছে, তাহলে 2 কমন নিয়ে নিই, x প্লাস y প্লাস z, আর এই সাইডে কত হয়ে যাচ্ছে 12 আর 6 হয়ে গেল 18। তাহলে এখান থেকে কি লিখতে পারি, x প্লাস y প্লাস z সমান সমান 18/2, তার মানে হয়ে গেল 9। এটাকে তাহলে 1 নাম্বার লিখছি। কি দরকার, x দরকার, তাহলে এখানে y প্লাস z এর মানটা বসিয়ে দিই, y প্লাস z ইজ ইকুয়াল টু 7 দেওয়া আছে, ওটা বসিয়ে দিই, তাহলে x পেয়ে যাব। তাহলে x প্লাস y প্লাস 2 মানে 7, তাহলে 7 ইজ ইকুয়াল টু 9, তাহলে x ইজ ইকুয়াল টু 9 মাইনাস 7, তার মানে হয়ে গেল 2, তার মানে x ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাহলে কি লিখবো, যে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। ব্যাস এইটুকুনি উত্তর। 7 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা আছে, বলেছে কি এবিসি এর বিডি ও সিএফ মধ্যমাদ্বয় পরস্পর পরস্পরের উপর লম্ব। এবি দেওয়া আছে 6 সেন্টিমিটার, এসি দেওয়া আছে 8 সেন্টিমিটার হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে কি আগে ছবিটা আঁকছি। তাহলে এখানটায় এবি এসি এরকম ভাবে কিছুটা ছবিটা হবে। তাহলে এ বি সি বলা আছে কি বিডি মধ্যমা, তাহলে বিডিটা আঁকছি। আর কি বলা আছে সিই মধ্যমা, এইভাবে সিই মধ্যমা। আর কি বলা আছে এরা আবার পরস্পর পরস্পরের উপর লম্ব। তাহলে এবি দেওয়া আছে 6 সেন্টিমিটার, এবি বলা আছে কত 6 সেন্টিমিটার, আর এসিও বলা আছে 8 সেন্টিমিটার। তবে বিসি কত, তাহলে দেখো এখানটায় কিন্তু এটা একটা প্রয়োগের অঙ্ক। এখানটায় এরকম যদি কন্ডিশনটা দেওয়া থাকে যে মধ্যমাদ্বয় পরস্পর পরস্পরের উপর লম্ব, তাহলে যে বাহুর কর্নার পয়েন্ট দুটোর মধ্যমা, তাহলে সেই বাহুটা কি হয়ে যায়, অর্থাৎ 5bc স্কয়ার ইজ ইকুয়াল টু ab স্কয়ার প্লাস ac স্কয়ার। মানে কি যে বাহুর উপরে কোনো মধ্যমা নেই, অর্থাৎ কার উপরে নেই, বিসির উপরে কোনো মধ্যমা নেই, তাহলে সেই বিসি স্কয়ারের 5 গুণ বাকি দুটো বাহুর সমষ্টির সাথে সমান। এটা কিন্তু প্রয়োগের অঙ্ক, এই প্রয়োগটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মধ্যমা কি হয়, এখানটায় যেহেতু কি সমান ভাগে ভাগ করে, সেটা দিয়ে কিন্তু এটা প্রমাণ করা হয়। যেহেতু 2 নম্বরের অঙ্ক, প্রমাণ কিন্তু এখানে করার দরকার নেই। ফর্মুলাটা লেখো আর মানগুলো পুট করো, তাহলে কিন্তু চলে আসবে। তাহলে এখানটায় কি ফর্মুলাটা লিখছি, এটা 6 এর স্কয়ার আর এটা হয়ে যাচ্ছে 8 এর স্কয়ার।
আর এই সাইডে থাকলো কি 5bc স্কোয়ার। তাহলে এখানটায় bc স্কোয়ার সমান সমান 36 যোগ 64 ভাগ 5। 36 আর 64 যোগ করলে 100 ভাগ 5, কাটাকাটি করো 20। তাহলে এখানটায় হয়ে যাচ্ছে কত, bc সমান সমান √20। √20 বলতে কি 2 গুণন 2 গুণন 5। তাহলে এটাকে কি লেখা যায় 2√5 সেন্টিমিটার। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। এইখানটায় কিন্তু এই প্রয়োগটাও কিন্তু একই রকম ভাবে ইম্পর্টেন্ট এবার মাধ্যমিকের জন্য। তো প্রয়োগটা যদি আসে, প্রয়োগটা কিন্তু বইয়ে আছে, দেখে নিতে পারো প্রয়োগটা। আর যদি কারো কোথাও প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানিও, আমি প্রয়োগটা কিন্তু ডিসকাস করে দেবো কিভাবে এই ফর্মুলাটা এলো। 8 নাম্বারটা কি বলেছে, x cos θ = 3, y cot θ = 4 হলে x ও y এর থিটা বর্জিত সম্পর্কটি লেখো। তাহলে দেখো এখানটায় cos θ আর পরেরটা তাহলে একই রকম ভাবে করে নিই। তো কি দেওয়া আছে, y cot θ = 4। তাহলে y/4 = 1/cot θ। তাহলে এখানটা একই রকম ভাবে লেখা যায় কি, যে tan θ = y/4। তাহলে দেখো সেকও পেয়ে গেছি, ট্যানও পেয়ে গেছি। তাহলে আমরা কি জানি, আমরা জানি সেক আর কি ট্যানের মধ্যে সম্পর্কটা কি হয়, যে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ = 1। তাহলে এই দুটোর মান বসিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। sec বলতে কি x²/9 মাইনাস y²/16 = 1। তাহলে এটাই কিন্তু এদের মধ্যে সম্পর্ক। তাহলে এটাই হলো অ্যান্সার। 9 নম্বরে কি বলা আছে দেখো, বলা আছে কি tan 2θ tan 3θ = 1 হলে থিটার বৃত্তীয় মান কত। এরকম অঙ্ক কিন্তু হামেশাই টেস্ট পেপারে আসে। তাহলে এইরকম থাকলে কি করতে হয়, দুটো যে অনুপাত দেওয়া আছে দুটোকে দু সাইডে নিয়ে গিয়ে পুরো কোণ দিয়ে এদেরকে কিন্তু ইকুয়াল করে দিতে হয়। তাহলে কি এখানটা কি দেওয়া আছে, tan 2θ = 1/tan 3θ। তবে tan এর উল্টো কি হয়, cot হয়। তাহলে tan 2θ = cot 3θ। আর tan আর cot আমরা কি জানি, পূরক কোণ হয়। তাহলে cotটাকে চেঞ্জ করে দিই। তাহলে tan 2θ = tan, এখানে কি লিখবো 90 ডিগ্রি মাইনাস 3θ। এবার দুদিক থেকে tan tan ক্যান্সেল, কাটবে কিন্তু না, কারণ এগুলো কাটে না, এদিক থেকে ক্যান্সেল হয়। তাহলে অতএব থাকলো কি 2θ = 90 মাইনাস 3θ। থিটাটাকে একদিকে নিয়ে এসো, 2 আর 3 5θ = 90 ডিগ্রি। তাহলে থিটা হয়ে গেল 90 ডিগ্রি বাই 5। কিন্তু দেখো এখানে কি চেয়েছিল, বৃত্তীয় মান। তাহলে পাই রেডিয়ানে আনতে হবে। তাহলে মাল্টিপ্লাই করছি কি π/180 দিয়ে। তাহলে এই 90 এর সাথে কেটে হয়ে গেল 2, তার মানে এটা হয়ে গেল কত, π/10। তাহলে থিটার মান কত, π/10। নাম্বারটাই কি বলা আছে দেখো, 10 নাম্বারটায় বলা আছে কি একটি গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ বলা আছে স্মল আর, আর উচ্চতা বলা আছে 9/2 আর। যদি গোলক ও চোঙের আয়তন সমান হয় তবে ক্যাপিটাল আর ইস টু স্মল আর কত। তাহলে আয়তন যেহেতু সমান, তাহলে এখানে কি কি দেওয়া আছে ফার্স্টে লিখে দিই। তাহলে গোলকের ক্ষেত্রে, তাহলে গোলকে কি দেওয়া আছে, ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ বলা আছে ক্যাপিটাল আর। তাহলে গোলকের আয়তন কত হয়ে যাবে, আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, এত ঘন একক। এটা আর একটা কি বলা আছে, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ স্মল আর, আর উচ্চতা বলা আছে 9/2 আর। তাহলে লিখে নিই এখানটায় লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত বলা আছে, স্মল আর একক। আর লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা বলা আছে কত, 9/2 আর একক। এগুলোতে অবশ্যই এককটা লিখতে হবে, এখানেও একক। তাহলে কি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কত হয়ে যাবে, আয়তনের ফর্মুলা কি হয়, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই থাকলো, আর বলতে স্মল আর স্কয়ার, এইচ বলতে 9/2 আর, এত ঘন একক। তো প্রশ্নে কি বলা আছে, যদি গোলক ও চোঙের আয়তন সমান হয়, তার মানে কি এই জিনিসটা আর এই জিনিসটা বলে দেওয়া আছে সমান। তাহলে প্রশ্ন অনুসারে
তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইজ ইকুয়াল টু পাই 9/2 স্মল আর কিউব। তাহলে এখান থেকে দেখো পাই পাই কাটছে, আর তো কিছু কাটছে না এখানটায়, তাহলে ক্যাপিটাল আর কিউবের নিচে স্মল আর কিউব নিয়ে আসি, আর এইদিকে হয়ে যাচ্ছে কত 27, আর এখানটায় হয়ে যাচ্ছে 8। তাহলে এটাকে লেখা যায় কি ক্যাপিটাল আর বাই স্মল আর। 27 মানে কি 3 এর কিউব হয়ে যায়, তাহলে 3, আর 8 বলতে কি 2 এর কিউব 8। তাহলে ক্যাপিটাল আর ইস টু স্মল আর ইজ ইকুয়াল টু 3:2। এটা অ্যান্সার। 11 নম্বরটা কি বলেছে, একটি সমকোণী চৌবলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি 5√3 সেন্টিমিটার। ইহার কর্ণের দৈর্ঘ্য 3√5 সেন্টিমিটার হলে সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু আলাদা করে দেওয়া নেই, তাহলে আগে ওটাকে ধরে নিই। তাহলে ধরি দৈর্ঘ্য সমান সমান এই, যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে সেন্টিমিটারই লিখছি, প্রস্থ b সেন্টিমিটার আর উচ্চতা h সেন্টিমিটার। হয়ে গেল। কি দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে কত, l প্লাস b প্লাস h, এটার মান দেওয়া আছে 5√3, আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কি 3√5। তাহলে কর্ণের ফর্মুলা কি হয়, l স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস h স্কোয়ার, কত দেওয়া আছে 3√5। তাহলে এখানটায় কি স্কোয়ার করে দিই, তাহলে l স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস h স্কোয়ার, এইদিকে স্কোয়ার করলে 3 স্কোয়ার 9, 9 ইন্টু 5, তাহলে 5 9 45 হয়ে গেল। তো কি চেয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের কি ফর্মুলা হয়, 2 ইন্টু lb প্লাস bh প্লাস hl, এটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এখানটায় কি করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা পুট করে দিই, তাহলে এই টার্মটা চলে আসবে, তাহলে এখান থেকে কি অ্যান্সারটা পাওয়া যাবে। তাহলে l প্লাস বি প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস 2 ব্র্যাকেটে lb প্লাস bh প্লাস hl, এটাই ফর্মুলা হয় ইজ ইকুয়াল টু 45। এবার এইটার মান আমাদের দরকার, আর এটার মান জানাই আছে 5√3, বসিয়ে দিই তাহলে 5√3 এর হোল স্কোয়ার, 45টাকে এই সাইডে নিয়ে আসি মাইনাস 45, আর এটাকে ওদিকে নিয়ে যাই, lb প্লাস bh প্লাস hl, তাহলে কি 5√3 25, আর √3 স্কোয়ার মানে 3, তাহলে 3 25 হয়ে গেল 75, 75 মাইনাস 45, 2 ইন্টু lb প্লাস bh প্লাস hl, তাহলে বিয়োগ করলে এখানটায় কত হয়ে গেল 30 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে কি লিখবো, সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার স্কোয়ার। বাস, এটাই অ্যান্সার। 12 নম্বরটায় কি বলা আছে, যে কোনো পরিসংখ্যান বিভাজনের মধ্যমা ও সংখ্যাগুরু মান যথাক্রমে 26 ও 28 হলে গড় কত? তাহলে দেখো মধ্যমা, সংখ্যাগুরু মান আর গড়ের মধ্যে যে সম্পর্কটা সেটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা কি জানি, যে সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু কি হয়, 3 মধ্যমা মাইনাস 2 গড়। তাহলে এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে মানগুলো বসাই, সংখ্যাগুরু মান কত বলা আছে 28, আর 3 গুণন মধ্যমা বলা আছে 26 মাইনাস 2, গড় যেহেতু বলা নেই তাহলে গড়ের জায়গাটা গড়ই লিখছি। মাইনাস 2 গড় ছিল, এদিকে নিয়ে আসি প্লাস, তাহলে 2 গড় হয়ে যাবে, এটা গুণ করে দাও 8, হাতে থাকলো 1, 6 1 78, তাহলে হয়ে গেল কি মাইনাস 28। তাহলে গড় সমান সমান এখানে বিয়োগ করলে 0 আর 5, নিচে 2 কাটাকাটি করো তাহলে 25, তাহলে গড় কত হয়ে গেল, গড় হয়ে গেল কত 25, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে 2 নম্বরের সবগুলো কোশ্চেনে কিন্তু এখানে ডিসকাশন করা হলো। ব্রড যে কোশ্চেনগুলো আছে, ব্রড কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি সব বইয়ের মধ্যে থেকে এসছে। উপপাদ্যটা যদি বলা যায়, উপপাদ্য কি এসছে এখান থেকে, উপপাদ্য এসছে কি, যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপরে অঙ্কিত কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের দ্বিগুণ। খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, আমার চ্যানেলে কিন্তু ভিডিওটা করা আছে, যদি কারো এখনো না পড়া হয়ে থাকে অবশ্যই পড়ে নিও, এটা কিন্তু খুব হাই চান্স আসতেই পারে এটা। এবং সেকেন্ডটা কি এসে, সেকেন্ড এসে কি, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে সেই লম্বের
উভয় পাশে ত্রিভুজদ্বয় পরস্পরের সাদৃশ্য হয় এবং ত্রিভুজগুলি মূল ত্রিভুজের সাথেও সাদৃশ্য হয়। তো এটাকে সদৃশ্যতার টপিক। সদৃশ্যতার এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তবে আমি বারবার করে বলবো কি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের যে সম্পর্ক সেটা কিন্তু এবার পরীক্ষায় আসার খুব হাই চান্স, সেটা পড়ে নিও। আর বাদ বাকি অঙ্কগুলো কিন্তু সবই বইয়ের থেকে। এখানটা যদি রাশিবিজ্ঞানটা দেখা যায়, রাশিবিজ্ঞান থেকে কিন্তু খুব সোজা কোশ্চেন এসছে, একটা গড়ের কোশ্চেন এসছে, একটা সংখ্যাগুরু মানের কোশ্চেন এসছে, একটা মধ্যমার কোশ্চেন আসছে। কারণ যদি রাশিবিজ্ঞানে কোনো প্রবলেম হয়ে থাকে, রাশিবিজ্ঞানেরও কিন্তু একটা ডিটেল ভিডিও করা আছে, ভিডিওটা দেখে নিতে পারো। গড়ের A to Z ওখানটায় আলোচনা করা আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো স্কুলের একটা কোশ্চেন নিয়ে ডিসকাশন করবো। ততক্ষণ অবধি ভালো করে পড়াশোনা করো। সবাইকে বেস্ট অফ লাক তোমাদের আপকামিং এক্সামের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।